আজকের লাইভে সবাইকে শুভেচ্ছা ও স্বাগতম। আজকে দুইটা বিষয় নিয়ে আলোচনা করব। একটা বিষয় হচ্ছে ফোন আলাপ এবং ফোন আলাপটা কেন, কি বিষয়। ইতিমধ্যেই জানেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুইটি ফোন আলাপ ফাঁস হয়েছে। তো এই দুইটি ফোন আলাপের মধ্যে দুইটা বিষয় খুবই গুরুত্বপূর্ণ, কোট করার মতো বিষয়। একটা উনি এক পর্যায়ে তিনি বলেছেন চট করে ঢুকে যাবে, এই জন্য তিনি কাছাকাছি আছেন দেশের। আরেকটা ফোন আলাপে তিনি বলেছেন যে তিনি পদত্যাগপত্রে সই করেনি। তো আমি গত লাইভে এটা আপনাদেরকে বলেছিলাম যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার যে পদত্যাগপত্র, সেই পদত্যাগপত্র এখন পর্যন্ত আমরা দেখি নাই, কেউ দেখাতে সমর্থ হয় নাই। আমরা অনেকবার দাবি করেছি মিডিয়ার মাধ্যমে সেই পদত্যাগপত্রটা দেখানোর জন্য, কিন্তু দেখাতে পারে নাই। তারা বরাবরের মতোই ব্যর্থ হয়েছে। তো এখন প্রশ্ন হলো, আসলে এই ফোন আলাপটা কি এবং ফোন আলাপে কিভাবে ফাঁস হয় সে বিষয়ে একটু ধারণা দিব আপনাদেরকে। প্রথমত আপনারা জানেন যত অ্যাপস আছে কথা বলার জন্য, সেগুলো আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের কাছে কিছু সিস্টেম থাকে, সেই সিস্টেমের মাধ্যমে এই ফোন আলাপগুলো তারা ফাঁস করতে পারে, তারা কপি করতে পারে। এখন প্রশ্ন হলো আসলে কিভাবে সম্ভব, সেটা আমি একটু বিশ্লেষণ করি। টেকনিক্যাল বিষয়টা যেহেতু আমি এই বিষয়ে একটু জানাশোনা আছে, সেটা হলো যে যখন কোনো ব্যক্তি সাধারণত জিএসএম নেটওয়ার্কে এমনিতেই ডাইরেক্ট ফোনে কথা বললে সেটাকে ইন্টারসেপ্ট করতে পারে মাঝখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। কিন্তু যখন ইন্টারনেটের মাধ্যমে কোনো অ্যাপসের মাধ্যমে, যেমন হোয়াটসঅ্যাপ, টেলিগ্রাম, ফেসবুক, এগুলোর মাধ্যমে করলেও তারা ইন্টারসেপ্ট করতে পারে। তবে সেটা যদি ইন টু ইন এনক্রিপশন হয় সেক্ষেত্রে পারে না। তবে বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যেমন বাংলাদেশ পুলিশ, এনটিএমসি, ডিজিএফআই, এনএসআই, এরা সাধারণত এই ইন্টারসেপশন গুলো করে থাকে গুরুত্বপূর্ণ ব্যক্তিগুলা। তো এখন সাধারণত হোয়াটসঅ্যাপ এন্ড টু এন্ড এনক্রিপশন খুবই হাইলি এন্ড টু এন্ড এনক্রিপশন, এবং এটার মাঝখানে যদি কোনো ডাটা কেউ যদি ইন্টারসেপ্ট করে তাহলে সে কোনোভাবেই সেই ডাটাকে ভয়েসে কনভার্ট করতে পারবে না, অর্থাৎ শুনবে না, যেহেতু তার কাছে কিটা নাই সেই জন্য। কিন্তু অন্যান্য ক্ষেত্রে দেখা যায় টেলিগ্রাম বা ফেসবুক, এগুলো তারা সহজেই হ্যাক করে ফেলতে পারে। তবে বেশিরভাগ এখন এনক্রিপশন সিস্টেমটা এন্ড টু এন্ড করে দিচ্ছে অনেক অ্যাপস কোম্পানিগুলো। তবে হোয়াটসঅ্যাপ সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তো এখন প্রধানমন্ত্রীর যে বক্তব্য দুটো ফাঁস হয়েছে, সেখানে দেখা যাচ্ছে হোয়াটসঅ্যাপের কথোপকথন ফাঁস হয়েছে। এখন প্রশ্ন আসেন, হোয়াটসঅ্যাপের কিভাবে সম্ভব এন্ড টু এন্ড এনক্রিপশন করা সত্ত্বেও? এখানে একটা প্রশ্ন হলো, সেটা হলো যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী অর্থাৎ গোয়েন্দা সংস্থাগুলো কি করে, আপনার মোবাইলে যখন তারা সাধারণত হোয়াটসঅ্যাপ ইন্টারসেপ্ট করতে পারে না, তখন যে কোনো একটা এজেন্ট থ্রো করে আপনার মোবাইলে, সেটা ফিজিক্যালি ওরা আপনার হাত থেকে মোবাইল নিয়ে এজেন্ট থ্রো করতে পারে, অথবা আপনাকে কোনো মেসেজের মাধ্যমে, অথবা আপনাকে কোনো ইনভাইটেশনের মাধ্যমে, অথবা হোয়াটসঅ্যাপ লিংকের মাধ্যমে, ফেসবুক লিংকের মাধ্যমে। মানে এজেন্টটা হলো আপনার মোবাইলের মধ্যে ওরা একটা প্রোগ্রাম থ্রো করে। সেই লিংকে যখন আপনি ক্লিক করবেন তখনই ওদের ওই সফটওয়্যারটা আপনার মোবাইলে রান হয়ে যাবে, আপনি কখনোই দেখবেন না। যখন এই সফটওয়্যারটা রান হয়ে যাবে, সম্পূর্ণ মোবাইলের ডেটা, এবং কি আপনি ভবিষ্যতে যে সমস্ত কথা বলবেন, হোয়াটসঅ্যাপে বলেন বা ডাইরেক্ট বলেন, সমস্ত কিছু তাদের কাছে রেকর্ড হয়ে যায়। এটা হলো নিয়ম। তো সাধারণত প্রধানমন্ত্রী যখন তিনি দায়িত্বে ছিলেন, তার যে কয়টা ফোন আছে সবগুলোই স্বভাবত কারণেই ডিজিএফআই বলেন, এনটিএমসি বলেন, তাদের ওইখানে এজেন্ট দেওয়া ছিল, অর্থাৎ তাদের ওইখানে প্রোগ্রাম রান করা ছিল। সুতরাং প্রধানমন্ত্রী যে দেশে যাক না কেন, যখনই ইন্টারনেটের আওতায় আসবে, যখনই কথা বলবে, সমস্ত রেকর্ড আমাদের দেশের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে চলে আসবে। তো সেই কারণেই আমাদের সাবেক প্রধানমন্ত্রীর যে কোনো কথা রেকর্ড তারা করতে পারে, যা তারা যে কোনো জিনিস তার তথ্য চুরি করতে পারে। এখন প্রশ্ন হলো, এই মোবাইল রেকর্ড দুটো কে ফাঁস করেছে আসলে? এখন আমি যে বিশ্লেষণটা করি, প্রথমে আমি 99.99% আমি বলবো সেটা আমাদের ডিজিএফআই থেকে অথবা এনটিএমসি থেকে, মানে আমাদের সরকারি গোয়েন্দা সংস্থাগুলো থেকে করা হয়েছে। কারণ হলো
কারণ এখানে দুইটা প্রবাবিলিটি, একটা হচ্ছে শেখ হাসিনার মাধ্যমে ফাঁস হতে পারে অথবা আমাদের গোয়েন্দা সংস্থা কর্তৃক ফাঁস হতে পারে। প্রথমে আমি আলোচনা করি শেখ হাসিনার মাধ্যমে ফাঁস হওয়ার সম্ভাবনাটা কতটুকু। আসলে শেখ হাসিনা যখন তার নেতা কর্মীদের সাথে কথা বলছিল, এখানে যাদের সাথে কথা বলছিল তারা খুবই বিশ্বস্ত এবং সাবেক প্রধানমন্ত্রী খুবই কাছের লোক। সুতরাং আমি এখানে তাদের দ্বারা এটা ফাঁস হবে এই ধরনের আমার কাছে গ্রহণযোগ্য মনে হয় না। আবার প্রধানমন্ত্রী নিজেও এই ধরনের কোনো বক্তব্য দিতে চাইতো তাহলে সে সরাসরি কোনো বক্তব্য মিডিয়ার মাধ্যমে দিলে বা কোনো ইউটিউব চ্যানেলকে দিলে মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশ কোটি কোটি মানুষ দেখে ফেলতো। সে যদি কোনো মেসেজ দিতে চাইতো যে আমি দেশে আসব, তোমরা সংঘবদ্ধ হও, তোমরা একত্রিত হও, আমি পদত্যাগ করিনি, এই সমস্ত কথাবার্তা যদি তিনি রেকর্ড করে কোনো চ্যানেলকে দেয় সারা বাংলাদেশ ছড়িয়ে পড়তো। তাহলে এই অপশন থাকতে তিনি ফাঁসের কেন কাণ্ডে যাবে, ফাঁসের ফাঁদে কেন পা দিবে, তাহলে তিনি নিজে করে নেন। এবার আসি তার নেতা কর্মী করেছে কিনা। না, তার নেতা কর্মীরা যাদের সাথে কথা বলেছে তারা খুবই বিশ্বস্ত, তাদের কাছ থেকে এটা ফাঁস হওয়ার কোনো সম্ভাবনা নাই এবং তারা করবেও না। তাহলে অপশন থাকে কে, এখানে আমাদের সরকারি বাহিনী। এখন প্রশ্ন হলো সরকারি বাহিনী কেন ফাঁস করলো, এটা হলো আমার কাছে খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয়। কেন ফাঁস করতে পারে? এখন ফাঁস করার বিষয়টা হলো, আমি যেটা বিশ্লেষণ করে পেলাম সেটা হলো ইচ্ছা করে আমাদের গোয়েন্দা সংস্থাগুলো ফাঁস করেছে। প্রথমত যে মেসেজটা তিনি দিয়েছেন আমি চট করে দেশে ঢুকে যেতে পারি, এটা দেওয়ার উদ্দেশ্য হলো আওয়ামী লীগের নেতা কর্মীদের এইটা বোঝানো যে তোমরা সংগঠিত হও, তোমরা সংঘবদ্ধ হও, যে যে কোনো সময় তোমাদের নেত্রী চলে আসবে, সুতরাং নেত্রী আসলে তোমাদের মাঠে ঝাঁপিয়ে পড়তে হবে। সুতরাং এই মেসেজটা দেওয়ার উদ্দেশ্য হলো এইটা, যে তোমরা প্রস্তুত থাকো। পাশাপাশি পরের দিনই আরেকটা মেসেজ থ্রো করলো যে আমি পদত্যাগ করিনি। তার মানে কি বোঝালো? অর্থাৎ আমি চট করে ঢুকে পড়বো, আমি পদত্যাগ করি। তার মানে কি, আমি বাংলাদেশের এখনো প্রধানমন্ত্রী, তোমরা এখনো সময় সময় আছে, তোমরা একত্রিত হও, তোমরা সংঘবদ্ধ হও, তোমাদের মাঠে নামতে হবে, আমি চলে আসবো যেহেতু আমি প্রধানমন্ত্রী। তো আমি যেটা বুঝাতে চাচ্ছি, এটা ডিজিএফআই বা এনটিএমসি মানে সরকারি সংস্থা সেনাবাহিনী থেকে মূলত করার উদ্দেশ্য হলো এই মেসেজ দেওয়া যে আওয়ামী লীগের কর্মীদের তোমরা প্রস্তুত থাকো, এখন আমরা আস্তে আস্তে, যেহেতু আইনগত অনেকগুলো জটিলতার সমস্যার সৃষ্টি হয়েছে আপনারা জানেন ইতিমধ্যে, জাতীয় সংঘ থেকে শুরু করে তারপর অভ্যন্তরে সব জায়গায় চ্যালেঞ্জের মুখোমুখি করছে বর্তমান ইউনূস সরকার, যেহেতু তার কোনো ক্ষমতায় থাকার, ক্ষমতায় যাওয়ার কোনো বৈধতা নাই, সংবিধান ভেঙে দেওয়ার রাষ্ট্রপতির কোনো এখতিয়ার না থাকা সত্ত্বেও সেই কাজগুলো হয়েছে গতানুগতিক অনিয়ম করে, অর্থাৎ আইনের ব্যর্থই ঘটে। তার মানে কি, সেনাবাহিনী একটা চাপের মুখে আছে একটা আইনগত দিক দিয়ে। আরেকটা দিক হলো সেনাবাহিনীর পেন্টাগনের থেকে যে টাকা পয়সা তারা নিয়েছে রেজিমকে চেঞ্জ করার জন্য, বিভিন্ন সূত্র তারা দাবি করছে এবং স্পষ্টই বিভিন্ন পত্রপত্রিকা আন্তর্জাতিক মিডিয়া প্রচার করেছে পেন্টাগন এই রেজিমকে ফেলে দিয়েছে। তার মানে সেনাবাহিনীকে তারা পারচেজ করে দেয়। সেনাবাহিনী ওদের থেকে যে স্বার্থ পেয়েছে, স্বার্থ উদ্ধার করেছে, স্বার্থ পেয়েছে, সেখানে আমার মনে হয় না কর্নেল লেভেলের চেয়ে নিচে স্বার্থটা গেছে। তার মানে এখানেও একটা কিন্তু চাপ আছে জুনিয়র সেনাবাহিনী থেকে, জুনিয়র সৈনিক থেকে শুরু করে মেজর পর্যন্ত যারা আছে তাদের থেকেও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের উপরে একটা প্রচন্ড চাপ আছে। পাশাপাশি আওয়ামী সমর্থক যে সমস্ত অফিসাররা আছে তাদেরকে এখান থেকে বরখাস্ত করা হয়েছে, তাদেরকে কোর্ট মার্শালে পাঠানো হয়েছে এবং অনেকেই এখনো রয়ে গেছে। সুতরাং তাদের পক্ষ থেকেও একটা সেনা প্রধানের উপরে বা সেনার ঊর্ধ্বতন কর্মকর্তাদের উপরে একটা প্রচন্ড চাপ আছে যে আপনারা যা করছেন সেটা অন্যায়। আরেকটা চাপ হলো দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা রক্ষার উপরে, রক্ষা করতে ব্যর্থ হওয়ার কারণে এটা একটা চাপ। অর্থাৎ দেখেন, আপনারা দেখেন সারা থেকে বিশৃঙ্খলা, অরাজকতা, চাঁদাবাজি, হানাহানি, মারামারি, লুটপাট, অর্থাৎ সেনাবাহিনী কোনোভাবে এটাকে কন্ট্রোল করতে পারছে না। অর্থাৎ সেনাবাহিনী এটা উপলব্ধি করেছে যে ইউনূসের পক্ষে আইন শৃঙ্খলা রক্ষা করা কোনোভাবেই সম্ভব না। এটাকে রক্ষা করতে হলে আমাদের আইনের ভিতর থাকতে হবে, নিয়মের ভিতর, সংবিধানের ভিতর থাকতে হবে। সংবিধানের ভিতর থাকলে কি করতে হবে, সংবিধান মতে এখনো শেখ হাসিনা প্রধানমন্ত্রী, আন্তর্জাতিক যেমন রাশিয়া, ভারত, চায়নার যে একটা চাপ তৈরি হয়েছে সরকারের উপরে, সেনাবাহিনীর উপরে, তারা চিন্তা করছে এখন আমাদের ইউনূস যেহেতু অবৈধ, ইউনূসের পক্ষে থাকা আমাদের আর কোনো যুক্তিগত কোনো ভিত্তি নেই। সুতরাং বরঞ্চ আমরা যে লিগেল আছে, যে বৈধ আছে, আমরা ভুল করেছি, এখনো প্রধানমন্ত্রী যেহেতু পদত্যাগ করে নেয়, সুতরাং আমরা তার দিকেই চেপে যাই, এটাই আমাদের জন্য উত্তম। সুতরাং দেশের পরিস্থিতি, সেনাবাহিনী অভ্যন্তরীণ পরিস্থিতি, আন্তর্জাতিক পরিস্থিতি, আইনগত পরিস্থিতি,
এইসব কারণে সেনাবাহিনী বাধ্য হয়ে ইউনূসের মাথার উপর থেকে কিন্তু আস্তে আস্তে তাদের হাত গুটিয়ে নিচ্ছে, কারণ তারা কোনোভাবেই অর্থনৈতিক ভাবে হোক, আইন শৃঙ্খলা হোক, যে করে হোক দেশের নিয়ন্ত্রণটা আর কন্টিনিউ করতে পারছে না। সুতরাং এখানে এখানে বলা বাহুল্য যে সেনাবাহিনী তাদের যে গতিবিধি আস্তে আস্তে যে পরিবর্তন করছে, এর প্রমাণ হলো ফাঁস করে দিয়েছে নিজে থেকেই ফাঁস করে দিয়েছে। কারখানা শব্দ হচ্ছে এটা ইউনূসের মাথার উপর থেকে যে হাতটা সরে যাচ্ছে আস্তে আস্তে, এটার প্রমাণ বহন করে। অর্থাৎ সেনাবাহিনী কর্তৃক প্রধানমন্ত্রীর 2টা কল রেকর্ড ফাঁস করে দেওয়া, এবং এই কল রেকর্ডের মধ্যে যে 2টা গুরুত্বপূর্ণ যে 2টা পয়েন্ট পেলাম, একটা হচ্ছে আমি চট করে এসে পড়বো, আরেকটা হচ্ছে আমি এখনো প্রধানমন্ত্রী, আমি জাস্ট একটা চিঠি লিখে এসেছি, আমি কোনো পদত্যাগ করিনি। তার মানে এই থেকে মেসেজ পাওয়া যাচ্ছে সেনাবাহিনী তাদের যে কল রেকর্ড ফাঁস করার মাধ্যমে এটাই পরোক্ষভাবে প্রমাণ করে যে শেখ হাসিনাকে তারা দেশে ফিরিয়ে আনার জন্য প্রস্তুতি নিচ্ছে, এবং ইউনূসের উপর থেকে আস্তে আস্তে মাথার উপর থেকে হাতটা সেনাবাহিনী সুকৌশলে সরিয়ে নিচ্ছে। অর্থাৎ যে কোনো সময় ইউনূস পালিয়ে যেতে পারে, এবং বাকি যে লটবট আসিফ নজরুল সহ উপদেষ্টা যারা আছে তাদের কেউ পালিয়ে যাবে, তাদের কেউ স্থান হবে জেলখানায়। এবং ইতিমধ্যে শুনেছি তারা কিন্তু পাসপোর্ট পরিবারকে সরিয়ে নিয়েছে, ইতিমধ্যে তারা পাসপোর্ট ভিসা এগুলো রেডি করে ফেলেছে। তো এই জন্য আপাতত দৃষ্টি বিশ্লেষণ করলে যেটা মনে হয় সেনাবাহিনী সুকৌশলে ইউনূসের কাছ থেকে সরে যাচ্ছে। এই ব্যাপারে আমি প্রথমে একটু আতার হালাদার কাছে যাব তার একটু মতামত জানার জন্য। আতার হালাদার, আপনি যদি শুনতে পান তাহলে একটু আপনার বক্তব্যটা, মূল্যবান বক্তব্যটা একটু বলেন। ধন্যবাদ আজাদ সাহেব, আপনি কথাগুলো অনেক যুক্তি বলেছেন। আসলে যে কোনো এইসব রাজনৈতিক সিচুয়েশনে ওই নেতৃস্থানীয় নেতাদের বা নেত্রীদের একটা বড় বক্তব্যে ছোট্ট করে কিছু মেসেজ থাকে যেগুলো খুব ইম্পর্টেন্ট। তো আপনি যথাযথই বলেছেন যে এখানে 2টো মেসেজ কিন্তু উনি দিয়েছেন। একটা হচ্ছে চট করে চলে আসা, মানে হচ্ছে চট করে বিষয়টা চট করেই না, হয়তো কোনো প্রসেস হচ্ছে বা প্রসেস হবে বা যে কোনো প্রসেসে হচ্ছে, হয়তো উনি আসবে এবং উনি পদত্যাগ করেননি, তার মানে উনি এখনো বৈধ প্রধানমন্ত্রী হিসেবে রয়ে গেছেন অ্যাজ পার আমাদের সংবিধান অনুযায়ী, সেটাই উনি মেনশন করছেন। তার মানে হচ্ছে আইনের ধারা অনুযায়ী, যে সংবিধান অনুযায়ী যদি আমি বলি, উনি যদি বাংলাদেশ বর্ডার ক্রস করেন, বাংলাদেশের সীমানার মধ্যে ঢোকেন, তাহলে উনি যদি ওই প্রসেসে আমি ধরি, তাহলে উনি আইন অনুযায়ী প্রধানমন্ত্রী হিসেবে তাকে সেনাবাহিনী বলেন বা নিরাপত্তা বাহিনী বলেন, যে কোনো সরকার বলেন, তাকে সেই জায়গাটা দিয়ে দিতে হবে যদি উনি প্রধানমন্ত্রী থেকে থাকেন। এখনো যতক্ষণ পর্যন্ত উনি প্রধানমন্ত্রী থাকবেন বাংলাদেশ এই সীমানার ভিতরে, ততক্ষণ পর্যন্ত হয়তো সেই একটা বিষয় আসবে, এরকম একটা বিষয় আছে। প্লাস সেনাবাহিনীতে আপনি খেয়াল করবেন গত পরশুদিনই একটা পরিবর্তন হয়েছে, এবং সেনাপ্রধান মহামান্য রাষ্ট্রপতির সাথে দেখা করেছেন। যেদিন দেখা করেছেন তার পরের দিনই কিন্তু এই পরিবর্তনগুলো হয়েছে। সো এই পরিবর্তনগুলো থেকে সেনাবাহিনীর ভিতরে যে কিছুটা অস্থিরতা বিরাজ করছে, সেনাবাহিনীর ভিতরে যে কিছুটা মতানৈক্য তৈরি হয়েছে, সর্বোপরি আইন শৃঙ্খলা পরিস্থিতির যে সমস্যা দাঁড়িয়ে গেছে এখন, মব জাস্টিস যেটা হচ্ছে, সবচেয়ে অ্যালার্মিং যে বিষয়টা, এবং বহির্বিশ্বের কাছে বলেন সবার কাছে একটা মেসেজ যেটা চলে যাচ্ছে, সেটা হচ্ছে যেমন ধরেন এই যে কক্সবাজার হইতে শুরু করে বাংলাদেশের বিভিন্ন জায়গাতে নারীরা বিভিন্ন সময় লাঞ্ছিত হচ্ছে, সেটা রাতে বাইরে থাকার জন্য, কখনো কাপড় ঠিক না থাকার জন্য, কখনো ওড়না না থাকার জন্য, এই ধরনের যে অ্যাটিটিউড গুলো হচ্ছে। ঘটনা হচ্ছে আমার দেশ, আমার স্বাধীনতা, আমি আমার কাপড় পরবো, চুপড় পরবো, সেটাতে আমার স্বাধীনতা থাকবে, এটাই বাংলাদেশ। তবে এটা না যে এমন কোনো দেশে আমি যাচ্ছি যেটা একদম অশালীন, যেটা আমার আইন সিদ্ধ নয়। তো একটা পর্যটন কেন্দ্র যেটা ওয়ার্ল্ডে সবার কাছে সর্বগৃহীত, মানুষ প্রতি বছর প্রচুর মানুষ শুধু বাংলাদেশে আসে কক্সবাজার সি বিচকে দেখার জন্য, সেইখানে যখন এই ধরনের একটা অকারেন্স, এরকম পরিস্থিতি,
এবং আপনি খেয়াল করে দেখবেন যে যে ছেলেটার নেতৃত্বে এই কাজটা হচ্ছে সে কে। সে হচ্ছে চকরিয়ার একটা ছেলে এবং যে তার বেস হচ্ছে মাদ্রাসা এবং সে শিবিরের একজন অ্যাক্টিভ কর্মী। তো তাদের মাধ্যমে এরকম একটি ঘটনা সংগঠিত হচ্ছে এবং তারা প্রাউড করে বলছে এবং পুলিশ আবার তাদেরকে সাপোর্টও দিচ্ছে। পুলিশ আচ্ছা আদার সাহেব, আমরা মনে হয় আর ভিন্ন খাতে চলে যাচ্ছি। আপনি প্রসঙ্গে থাকলে ভালো হয়। আপনি যে প্রসঙ্গটা আলাপ করলাম, সেনাবাহিনী যে আস্তে আস্তে ইউনূসের মাথা থেকে হাতটা সরিয়ে নিচ্ছে, এইটা আপনি একটু আমি নৈতিক আসলে পর্যায়ে এইটার একটা রিজনটাই আমি যাচ্ছি যে সার্বিক যে পরিস্থিতি, সর্বোপরি সবকিছু মিলিয়ে আইন শৃঙ্খলা পরিস্থিতি সবকিছু মিলিয়ে মানুষের জননিরাপত্তা যে বিষয়টা আছে, জননিরাপত্তা শুধুমাত্র যেমন আপনি গতকালকেই সন্ধ্যা হওয়ার পরে ঢাকা শহরে যে গন্ডগোল হয়েছে সেখানে প্রায় 2 জন মানুষ মারা গিয়েছে, প্রায় 30 জন থেকে 35 জন লোক হাসপাতালে। তো এই যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি এবং এখানে যে সরকারের দৃশ্যত কোনো উন্নয়নের চিহ্ন নাই এবং তারা বিন্দুমাত্র চেষ্টা করছে না এই গার্মেন্টস শিল্প হতে শুরু করে বিভিন্ন জায়গাতে যে অস্থিরতা বিরাজ করছে, মব জাস্টিস হচ্ছে, এই জায়গাগুলোতে তারা কার্যকরী কন্ট্রোল করার জন্য কার্যকরী কোনো ব্যবস্থা নিচ্ছে না এবং স্ট্রিক্ট ব্যবস্থা নিচ্ছে না এবং বক্তব্য দিচ্ছে না। সেখান থেকে দাঁড়িয়ে আসলে সেনাবাহিনীর পক্ষে কিন্তু পুলিশের কাজ করা সম্ভব না। পুলিশ যদি অ্যাক্টিভ না হয় তাহলে সেনাবাহিনী তো এই জায়গাগুলো নিয়ে আসলে মাঠ পর্যায়ে যারা অফিসার আছে তাদের সাথে সেনাবাহিনীর ভিতরে কিছু মতনৈক্য তৈরি হয়েছে। তারপরে এই যে টোটাল গেমটা যেটা হয়েছে এটার সাথে তাদের সম্পৃক্ততার কিছু আপনি কি এটা মনে করেন না যে দেশের আজকে জাতিসংঘের প্রতিনিধি দল আসলো এবং তারা কিন্তু জাস্টিফাই করবে, ভেরিফাই করবে দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি, অত্যাচারিত নির্যাতিত সংখ্যালঘুদের উপর নির্যাতন। তো এই জাতিসংঘের পক্ষ থেকেও তো বর্তমান সরকারের উপর, সেনাবাহিনীর উপর একটা প্রচন্ড চাপ তৈরি হচ্ছে যে আপনারা অবশ্যই আপনি দেখেন অস্ট্রেলিয়ান পার্লামেন্টে এটা নিয়ে কথা হয়েছে এবং এটার ব্যাপারে বাংলাদেশ সরকারকে হুঁশিয়ারি করেছে। তাহলে সেনাবাহিনীকেও আন্তর্জাতিক ভাবে বোঝা যাচ্ছে প্রচন্ড চাপের মুখে আছে। তো এখন সেনাবাহিনী কি তাহলে যেদিকে আইন, অর্থাৎ আইন যেদিকে যাবে, আইন তাদেরকে সংবিধান যেদিকে নিয়ে যাবে তারা তো সেদিকেই মুভ করবে। এটা তো তাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। অবৈধ কোনো কিছু তারা যাবে না, এটা তো স্বাভাবিক। হয়তো সাময়িক টাকার লোভে পড়ে, অর্থের লোভে পড়ে হয়তো সাময়িক তারা ডাইভ করতে পারে, আলটিমেটলি তারা স্বস্থানে ফেরত আসবে। এবং সেনাবাহিনীর এত বড় একটা বাহিনীর ভিতরে সবাই তো টাকার ভাগ পায় নাই, পেন্টাগনের টাকার ভাগ তো সবাই পায় নাই, সেটা বিজেপি পায় নাই, সেটা পুলিশও পায় নাই, সেনাবাহিনীর মধ্যে সবাই পায় না, হয়তো গুটি কয়েক মানুষ সেটার বেনিফিশিয়ারি হয়েছে, সেই টাকার ভাগ পেয়েছে। এখন যারা পায় নাই তাদের মধ্যে তো একটা গন্ডগোল হবে, যেমন আমরা সমন্বয়ের মধ্যে দেখতে পাচ্ছি। এটার জন্য কিন্তু আপনি যে বিষয়টা আপনি বলছেন এই বিষয়টা হচ্ছে মানে একেবারে আপনার প্রমাণিত কোনো বিষয় না। এটা বিভিন্ন মিডিয়া প্রমাণিত বিষয় না হলো এটা তো আন্তর্জাতিক আমি যেটা বলতে চাচ্ছি এই বিষয়টা নিয়ে পুরো সেনাবাহিনী আপনি বলি প্রমাণের বিষয় যেহেতু বলছেন একটু বলি। আমেরিকান পত্রিকাগুলো যে বলছে যে রেজিম চেঞ্জ করার পেছনে যে আমেরিকার হাত আছে, তার মানে এই রেজিমটা চেঞ্জ করেছে কাদের মাধ্যমে? সেনাবাহিনীর মাধ্যমে। তো সেনাবাহিনী এমনি কেন করবে? তাদের কি কোনো স্বার্থ নাই? ডেফিনেটলি স্বার্থ আছে। সে স্বার্থটা কি হতে পারে? ডেফিনেটলি টাকা হতে পারে, আদার স্বার্থ হতে পারে। স্বার্থ ছাড়া তো সেটা চেঞ্জ করে নাই, স্বার্থ তো আছে, সেটা তো স্বীকার করে না। ঠিক আছে, স্বার্থ আছে, আমি যেটা বলতে চাচ্ছি বিষয়টা ভিন্ন। বিষয়টা হচ্ছে যে সেনাবাহিনী এই বিষয়টা নিয়ে পুরো সেনাবাহিনীকে দোষারোপ চলবে না। সেনাবাহিনীর ভিতরে হয়তো কতিপয় অফিসার বা কতিপয় গ্রুপ যারা এটার সাথে ইনভলভ, হ্যাঁ সবাই তো জড়িত না, সবাই তো। আমি তো কালকেও দেখলাম সেনাবাহিনীর অফিসার আছে, সৈনিকরা জয় বাংলা বলে স্লোগান দিচ্ছে, তা সবাই তো জড়িত না। এখানে মুক্তিযুদ্ধের সপক্ষে সেনাবাহিনীর মধ্যে ম্যাক্সিমামই মুক্তিযুদ্ধের সপক্ষে শক্তি। গুটি কয়েক লোক যেগুলো আছে যারা ওই যে যারা স্বার্থ পেয়েছে, গুটি কয়েক, এরাই মূলত রেজিম চেঞ্জ করার পিছনে সরকারের সাথে সংবিধানের বিরুদ্ধে চলে গেছে এবং সরকারের বিরুদ্ধে চলে গেছে। মানে ছাত্র জনতা, তথাকথিত ছাত্র জনতা কালার রেভলিউশনের পক্ষে চলে গেছে, তাদের স্বার্থ হাসিল করার জন্য স্বার্থের পক্ষে চলে গেছে। এটা তো গুটি কয়েক সেনাবাহিনী, বিপদগামী সেনাবাহিনী গেছে, পুরো সেনাবাহিনী তো যায় না। আমি এই পয়েন্টটাই বলছি। আপনি দেখেন যে বঙ্গবন্ধুকে হত্যার পরে যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে এই যে গ্রুপটা, তারা কিন্তু খুব বেশি দিন বাংলাদেশে সাস্টেন করতে পারেনি, তাদেরকে বিদেশের বিভিন্ন জায়গায় চলে যেতে হয়েছে নিরাপত্তার সাথে। পরবর্তী যে সরকার আসছে, রেজিম আসছে,
তারা হচ্ছে তাদেরকে সিকিউরিটি দেওয়ার বা তাদেরকে সেভ করার চেষ্টা করেছে তাদের স্বার্থে। যাই হোক, এখন যে ঘটনাটা ঘটেছে, যে এই ঘটনাগুলো যে যারা ঘটায় তারা কোটি কয়েক স্বার্থান্বেষী মহলে, সেটা সেনাবাহিনীর মধ্যে হতে পারে, সেটা পুলিশের মধ্যে, র্যাব বিজিবির মধ্যে হতে পারে, প্রশাসনে হতে পারে। তো সমস্ত কিছু মিলিয়ে এরা কিন্তু, ষড়যন্ত্রকারীরা কিন্তু খুব বেশি দিন সাস্টেইন করতে পারে না। আপনাকে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো ডক্টর ইউনূস সাহেব জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার সময় ওনাকে কিন্তু খুবই নার্ভাস দেখাচ্ছিল। উনি কথাগুলো কিন্তু বলার সময় থাকে একটা মানুষের জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে, ভালো ভালো কথা শোনাচ্ছে, ওনার মুখে হাসি থাকবে, কনফিডেন্ট থাকবে, সেটা কিন্তু আমি দেখতে পাইনি, খুবই নার্ভাস লেগেছে। তারপরে ধরেন শেখ হাসিনা চট করে চলে আসার কথাটা বলাতে আপনি কি মনে করছেন উপদেষ্টা মহলে বা ইউনূসের মধ্যে কোন আতঙ্ক, সমন্বয়কদের মধ্যে কোন আতঙ্ক ছড়িয়ে পড়েছে? হ্যাঁ, অবশ্যই কিছুটা আতঙ্ক তো তাদের ভিতর, যদিও তারা জিনিসটা কিনা হাসি তামাশা করার চেষ্টা করছে, এটা ঘুরিয়ে দেওয়ার চেষ্টা করছে, কিন্তু ওনাদের ভিতরে শুধু এখন থেকে না, প্রথম থেকে ওনাদের ভয়, ওনার প্রচুর পরিমাণ ভয়ের কারণ হলো উপদেষ্টা, একটা নাবালক একটা উপদেষ্টা আছে, তার স্ট্যাটাসে লিখেছিল, ফেসবুক স্ট্যাটাসে, হ্যাঁ আপনি চট করে চলে আসেন, জেল খোলা আছে, 2 ঘন্টা পরে স্ট্যাটাস ডিলিট করে দিয়েছে। তার মানে কি তারা কিন্তু আতঙ্কিত হয়ে অলরেডি আতঙ্কিত হয়ে আছে। সবচেয়ে বড় কথা হচ্ছে তারা মানে প্রথম থেকেই খুবই আতঙ্কিত হয়ে আছে, এবং আতঙ্কিত হয়ে থাকার কারণে তাদের যে ভারত বিরোধী সুর, এবং তারা যে কোনো প্রকারে যেখানে পাচ্ছে সেখানে আওয়ামী লীগ নেতাকর্মীদের দমন করার বা হত্যা করার চেষ্টা করছে, একটা মাত্র কারণ, তারা প্রচন্ড পরিমাণে ভয়ে আছে। কারণ তারা যে একটা অন্যায় করেছে এটা কিন্তু তাদের মনে আছে, এবং সে জানে সে যে অন্যায় করেছে। একটা মানুষ অন্যায় যে করেছে এটার প্রমাণ আমরা এখন দেখতে পাচ্ছি। সমন্বয়করা, ইউনূস সাহেব যে দল গঠনের পরিকল্পনা নিয়েছে, যে দল গঠন করছে, তারা কিন্তু জায়গায় জায়গায় কিন্তু যাচ্ছে, বিভিন্ন জেলায়, এবং সব জেলাতে কিন্তু তারা বিদ্রোহের মুখে পড়ছে। অর্থাৎ সাধারণ শিক্ষার্থী, ছাত্র জনতা কিন্তু তাদেরকে সেই আগের মতো সাদরে গ্রহণ করছে না, তাদেরকে কিন্তু বিতাড়িত করছে সব জায়গা থেকে। তো যাই হোক, এই ব্যাপারে জয় সাহেবের মতামত নিব সংক্ষেপে। জয় সাহেব, আপনি যদি একটু বলতেন। ধন্যবাদ আজাদ ভাই। আগে বিষয়টা হলো কি, যে এই রিভলিউশনে যারা বিভিন্ন স্টেক হোল্ডার ছিল তাদের মধ্যে একটা সমঝোতার গ্যাপ হয়েছে। বিশেষ করে আপনার হলো পিনাকি বাবু, উনি হলো ওনাকে এই অন্তর্বর্তীকালীন সরকার গঠন এবং পরবর্তী স্টেপগুলোতে কিছুটা অ্যাভয়েড করার কারণে উনি মানসিকভাবে কিছুটা ক্ষতিগ্রস্ত হয়েছে, এবং উনি খুব ফেড আপ, যার কারণে উনি গত পরশুদিন ওনার ফেসবুক লাইভে এসে আর্মির প্রধানকে ব্যাপক গালাগাল করছে এবং তাকে হুমকি প্রদান করছে, এবং আসলে আর্মিকে এবং হলো ইউনূস সরকারকে মুখোমুখি করার জন্য উনি মানে পজিটিভ একটা ইনফ্লুয়েন্স করছে, এবং আর্মি চিফকে উনি হুঁশিয়ারি দিয়েছে যে সে যদি ইউনূস সরকারের প্যারালাল কোনো শক্তি অর্জনের চেষ্টা করে তাকে প্রতিহত করা হবে, সে যেন ইন্ডিয়ার কোনো এজেন্ডা বাস্তবায়নের অপচেষ্টা না করে, তাকে মানে এইভাবে সতর্ক করা হয়েছে। তার মানে হলো উনি আসলে একটা বিষ বাষ্প ছড়াই দিয়েছে যাতে ইউনূস সরকারের সাথে আর্মির একটা গ্যাপ তৈরি হয়। এটা আমার একটা অবজারভেশন। আর দ্বিতীয়ত হলো এই মুভমেন্টটার পিছনে যে অর্থায়নটা হয়েছে, কিন্তু এখানে কিছু মানে বাংলাদেশের সাধারণ মানুষ বুঝে হোক না বুঝে হোক এটার সাথে ইনভলভ হয়েছে, কিন্তু পরবর্তীতে তারা গিয়ে দেখলো যে না, এই টোটাল বিষয়টাই ছিল একটা সাজানো গেম, যার কারণে এই মুভমেন্টের বিপক্ষে মানুষের সেন্টিমেন্ট অলরেডি চলে গেছে, যার কারণে ইউনূস সরকার কিছুটা বিব্রত। তাদের মধ্যে একটা আশঙ্কা তৈরি হয়েছে যে আমরা যে একটা জনসমর্থন ছিল আমাদের প্রতি, সেটা যে আস্তে আস্তে আমাদের উপর থেকে উঠে যাচ্ছে। অন্যদিকে মানে শেখ হাসিনার পদত্যাগ ইস্যুতে একটা দুর্দশা তৈরি হয়েছে সারা বিশ্বে। এই বিষয়গুলোতে তারা খুব কনসার্ন। এই মুহূর্তে বিভিন্ন ধরনের প্রোপাগান্ডা বাইরে আছে, রাষ্ট্রপতি যে কোনো সময় পদত্যাগ করতে পারে, সেনা প্রধানকে যে কোনো সময় অপসারণ করা হতে পারে, এই ধরনের কিছু গুজব, কিছু আলোচনা। কি হলো? আমি যে কথা বলছিলাম এটা শোনা যাচ্ছিল না। আচ্ছা, জয় সাহেব সেনাবাহিনীর পদত্যাগ, শেখ হাসিনা পদত্যাগের বিষয়ে বলছিলেন, সেটা হলো শেখ হাসিনা যে পদত্যাগ করেন নাই এই বিষয়ে কোনো সন্দেহ নাই।
শেখ হাসিনার পদত্যাগ পত্র তারা এখনো পর্যন্ত দেখাতে পারে নাই, আবার শেখ হাসিনা নিজেও স্বীকার করেছে তিনি পদত্যাগ করে নাই। সুতরাং শেখ হাসিনা পদত্যাগ করে না, সুতরাং এখনো সাংবিধানিকভাবে শেখ হাসিনা এখনো বাংলাদেশের প্রধানমন্ত্রী, এতে কোনো সন্দেহের অবকাশ আর থাকলো না। জয় সাহেব বলেন। তো এখন আমার যেটা বক্তব্য সেটা হলো যে সেনা প্রধানের সাথে ইউনূস সরকারকে মুখোমুখি করার জন্য বা এদের মধ্যে বিরোধ তৈরি করার জন্য এদের মধ্য থেকেই একটা গ্রুপ কিন্তু খুব চাঙ্গা হয়ে আছে। আজকে কিন্তু আমরা এখনো জানি নাই, আমি অবশ্য এখনো নিউজটা নিতে পারিনি, যে আপনার বিএনপি খুব জরুরি ভিত্তিতে সংবাদ সম্মেলন আহ্বান করছে। এটাও তো একটা এই ঘটনারই একটা, আমি মনে করি যে একটা প্রেক্ষাপটে এটা হচ্ছে যে জয় সাহেব আপনি সুন্দর কিন্তু একটা পয়েন্ট রেজ করছেন, যে এদের মধ্যে একটা গ্রুপ তৈরি হয়ে গেছে সেনাবাহিনী এবং সরকারের মধ্যে দূরত্ব তৈরি করার জন্য। আপনি বলছেন করার জন্য, আমি বলছি তৈরি হয়ে গেছে অলরেডি, সেনাবাহিনীর মধ্যে হয়ে গেছে অলরেডি। এই জন্য কল রেকর্ড গুলো ফাঁস হচ্ছে। এই জন্য এতদিন কিন্তু কোনো কল রেকর্ড ফাঁস হয় নাই, এই কল রেকর্ড গুলো ফাঁস করছে এবং দূরত্ব তৈরি হওয়ার ফলে ফাঁস করছে। অর্থাৎ সেনাবাহিনী এই মেসেজ দিচ্ছে বর্তমান সরকারকে যে তোমরা দখলদার, তোমরা জমি দখল, চর দখল যেভাবে করে তোমরা একটা রাষ্ট্রকে দখল করে আছো, সুতরাং আমরা সেনাবাহিনীরা এই দখলদারের সাথে আর নাই। আমাদের যে সংবিধান, সেই সংবিধানকে আমাদেরকে সমুন্নত রাখতে হবে, আমরা সংবিধানের অধীন। সুতরাং সাংবিধানিক শেখ হাসিনা এখনো প্রধানমন্ত্রী, সুতরাং তাকে আমরা প্রধানমন্ত্রী হিসেবে আবার নিয়ে আসবো, এই ধরনের একটা মেসেজ দেওয়ার চেষ্টা করছে সেনাবাহিনীর পক্ষ থেকে কল রেকর্ড ফাঁসের মাধ্যমে। বলেন আপনি। না, ইন দ্য মিন টাইম কিন্তু একটা বাইরে একটা খবর প্রচার হচ্ছে সেনা প্রধানকে অপসারণ করা হবে, এটার প্রক্রিয়া, এরকম একটা কথা কিন্তু আছে। এটাও এই ঘটনারই আমি মনে করি যে একটা মানে একটা আসনি সংকেত। হ্যাঁ, সেনা প্রচার, এটা সবাই উস্কানি দিচ্ছে, গণমাধ্যমে বিভিন্ন সুশীল সমাজরা উস্কানি দিচ্ছে সেনা প্রধানকে প্রত্যাহার করার জন্য, কিন্তু এটা কোনোভাবেই সম্ভব না। কারণ সেনাবাহিনী কি প্রধানকে যদি এখন প্রত্যাহার করে নেয় তাহলে সমস্ত গোমর ফাঁস হয়ে যাবে, এই সাহস কেউ নিবে না। এবং সেনা প্রধানের সাথে তো আরো সহযোগী যারা জিওসি টিউসি যারা আছে, ঊর্ধ্বতন কর্মকর্তারা, তারা তো একসাথে একটা কোরাম, এই কোরাম থেকে যখন একজনকে বের হয়ে যাবে তাহলে ইউনূস নিজের পায়ে নিজে কুড়াল মেরে দিবে, এতে কোনো সন্দেহ নাই। এবং সুশীল সমাজরা সাথেও কিন্তু বর্তমান সরকারের, যেমন পিনাকির সাথে দূরত্ব তৈরি হয়ে গেছে এবং সুশীল সমাজের সাথেও সরকারের দূরত্ব তৈরি হয়ে গেছে। না, সেই বিষয়গুলোই আর কি এখন আমার মনে হয় আপনার আলটিমেটলি একটা টানপূর্ণের মধ্যে পড়ে গেছে এই সরকার। আচ্ছা, এবার জানা বাতাস সাহেব, আপনি যদি কিছু বলার থাকে সংক্ষেপে বলেন, লাইভটা শেষ করব। না, আমি আসলে এই জয় সাহেবের সাথেও একমত। মানে একটা গ্রুপ এখানে কাজ করতেছে এখন, আসলে তাদের ভিতরে স্বার্থগত বিষয় নিয়ে হয়তোবা আসলে এই জায়গাগুলো, আমি যেটা বারবার বলতে চাই, এই জায়গাগুলো আসলে শেষ পর্যন্ত স্বার্থগত বা লেনদেনগত জায়গাগুলো থেকেই দ্বন্দ্বের তৈরি হয়। যেমন সমন্বয়কদের ভিতরে এখন অসমন্বয় তৈরি হচ্ছে কেন? এই লেনদেন শুরু হয়ে গেছে, টাকা পয়সার আনাগোনা শুরু হয়ে গেছে, ঠিক আছে? তো এই জায়গাগুলো থেকেই হয়। এবং আমার মনে হচ্ছে যে খুব শীঘ্রই বাংলাদেশের আসলে কোনো ধরনের ঘটনা প্রবাহ ঘটার সম্ভাবনা হয়তোবা আছে, হয়তোবা নাই, মানে এরকম একটা পরিস্থিতি, আসলে সব দিকে গোমট পরিস্থিতি, কিছু একটা হচ্ছে এরকম মনে হচ্ছে আর কি। ধন্যবাদ আজাদ সাহেব। হ্যাঁ, ধন্যবাদ। তবে আমি সেনাবাহিনীর উদ্দেশ্যে বলবো, আপনারা এখন যাদের সাথে আছেন তারা সম্পূর্ণরূপে দখলদার, চর দখলদার, জমি দখলদার, ঠিক তেমনি রাষ্ট্র দখলদার বাহিনী। তাদের আইনগত কোনো ভিত্তি নেই, সাংবিধানিক কোনো ভিত্তি নেই। আর সংবিধান ছাড়া একটা রাষ্ট্র চলতে পারে না। এবং সংবিধানের কথা ইউনূস সরকার বলছে, মির্জা ফখরুল ইতিমধ্যে চ্যালেঞ্জ শুরু দিয়েছে যে আপনার কি অধিকার আছে সংবিধানকে সংশোধন করার? আপনি কি নির্বাচিত প্রতিনিধি? না, আপনার কোনো অথরিটি নাই। তাই সেনাবাহিনীর উদ্দেশ্যে আমি আহ্বান রাখবো, আপনারা তাড়াতাড়ি এই দখলদারদেরকে সরিয়ে দেন এবং যে প্রধানমন্ত্রী, তাকে নিয়ে এসে তার মাধ্যমে সংবিধানকে সংশোধন করে তত্ত্বাবধায়ক সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচনের ব্যবস্থা করতে পারেন কিনা দেখেন। যদি এটা পারেন তাহলে জাতির কাছে আপনারা আবার বীর দর্পে ফিরে আসবেন এবং জাতির কাছে আপনারা বীর প্রমাণিত হবেন। কিন্তু যখনই আপনারা এই দখলদারকে সহযোগিতা করবেন, আপনারা জাতির কাছে দিন দিন ছোট হতে থাকবেন, নিজেদেরকে
জনগণের কাছে মুখোমুখি একসময় দাঁড়াতে হতে পারে। সুতরাং এটা বিরত থাকুন, যা করবেন আইনের ভিত্তিতে করেন, সংবিধানের ভিত্তিতেই করেন। জনগণ আপনাদের সাথে থাকবে, আইন আপনাদের সাথে থাকবে। ধন্যবাদ জানিয়ে সবাইকে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি।